রোজিনা রহমানকে শিক্ষা দিতে না পেরে তার স্বামীকে ধরছি, তার স্বামীর মাধ্যমে, অর্থাৎ মাথা টানলে কান টানলে মাথা আসে যেমন, তাহলে রোজিনার স্বামীকে টেনে অপদস্থ বা হয়রানি যদি করি, তাহলে রোজিনা পরাজিত হয়ে স্যারেন্ডার করবে তৃণমূলের কাছে। কি তোমাকে কিছু করতে পারছে না, এখন তোমার হাজবেন্ডকে ধরবে, তারপর তোমার আত্মীয় স্বজনকে টানাটানি করবে, এইসব চলবে আর কি। যে ভাই রোজিনার মুখটা বন্ধ করে দাও, রোজিনার বঙ্গ টিভিটা বন্ধ করে দাও। যখন আমি তোকে পারলাম না তোর বাবাকে মারলাম, যখন তোকে পারলাম না তখন আমি তোর সন্তানকে মারলাম, আমি যখন তোকে পারলাম না তখন তোর স্বামীকে মারলাম। তোমার হাজবেন্ড কি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই ডাকতে পারে। আমরা বাইক দিচ্ছি, আমাদেরকেও ডাকতে পারে, কারণ এদের কাছে ডাকতে তো 1 মিনিট লাগে। কিন্তু পরে জানে না, যখন কোর্টে যাবে পুলিশের যে কি অবস্থা হয় সেটা তো আমরা কোর্টে গেলেই দেখতে পাচ্ছি। যে পঙ্কজ দত্তকে যখন থানায় ডাকা হয়েছিল, সেখানে বাইরে যে মেয়েরা ছিল আপনি তাদের ইন্টারভিউ করেছিলেন। একদম একদম, তারা তো জুতোর মালা পরাতে যাচ্ছিল। এবং সেটা তারা যখন বলছে আপনার জিজ্ঞেস করার পর যে পুলিশের লোকেরা আমাকে খবর দিয়ে নিয়ে এসছে, তখন যে পুলিশের লোকেরা যে অপরাধ করছিলেন সেইটা প্রমাণ হয়ে যায়। অর্থাৎ তাতে আপনার পরে অসন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ আছে। তোমাকে তো শ্লীলতাহানির কেস করতে পারবে না তোমার নামে, যেহেতু তুমি মহিলা। ঠিক। এবং তোমার মতন একটা প্রান্তিক মেয়ে, একটা সংখ্যালঘু মুসলিম সমাজ থেকে উঠে আসা, যা তাকে আটকানোর জন্য কত চেষ্টা আমি দেখছি। এই হুজুর তোমাকে যা তা গালাগালি করলো, তো ওই হুজুর আরেক রকম গালাগালি করলো। বারবার আমি লক্ষ্য করছি রোজিনা, তোমাকে হেনস্থা করা হচ্ছে কারণ তুমি একটা সংখ্যালঘু মুসলিম মুখ। তাহলে আমার মনে হয় পুলিশ ভুল করেছে। শফিকুল যদি কোনো অন্যায় করে, রোজিনা যদি কোনো অন্যায় করে, রোজিনা রহমান, তাহলে তাকে নিশ্চয়ই দায়বদ্ধ করতে পারা যায়। কিন্তু তাই বলে রোজিনার স্বামী কেন আসবে বা শফিকুলের ওয়াইফ কেন নির্যাতিত হবে? মন করে এটা একটা অসম্মানও বটে, আমি মনে করি। শুধু তো হ্যারাসমেন্ট নয়, এটা অসম্মান। এটা কি হচ্ছে? রোজিনা বলছি বঙ্গ টিভি থেকে, কার্যত একটা বক্তব্য কৌস্তব বাগচির বক্তব্যে ইন্টারভিউ দিয়েছেন কৌস্তব বাগচি, ইন্টারভিউটা নিয়েছি আমি, বঙ্গ টিভির মালিক আমি। সেক্ষেত্রে কৌস্তব বাগচির বক্তব্য নিয়ে অভিযোগপত্র হলো, অভিযোগপত্র পাওয়ার পর পুলিশ নোটিশ করলো আমার স্বামীকে। কি বলবেন? না, আমি সত্যি বলতে কি একেবারেই বুঝতে পারছি না। সেটা হলো যে যদি কোনো ইন্টারভিউ যে দেয় বা যে নেয়, তার বাইরে তৃতীয় কোনো ব্যক্তি কি করে আসে? তৃতীয় ব্যক্তি যদি তিনি মালিক না হন কোম্পানির, তার যদি সামান্যতম কোনো লিংক না থাকে, তাহলে থার্ড পার্টি কি করে? সামান্যতম লিংক নেই, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, সামান্যতম। তাহলে আমার মনে হয় পুলিশ ভুল করেছে। তাহলে পুলিশ হয়তো ভুল করেছে, ভুল করে হয়তো নোটিশটা সার্ভ করেছে। হয়তো তোমার নামটা লিখতে গিয়ে হয়তো তোমার স্বামীর নাম লিখেছেন, যিনি এর সাথে যুক্ত নয়। এটা পুলিশের ভুল হওয়ার সম্ভাবনা। ইচ্ছাকৃত ভুল। যদি ইচ্ছাকৃত ভুল হয় তাহলে কিন্তু খুব দুশ্চিন্তার কারণ। তার কারণ থার্ড পার্টি এটা আমাদের বহু ছোটবেলায় অনেক গল্প আমরা পড়তাম। যখন আমি তোকে পারলাম না তোর বাবাকে মারলাম, যখন তোকে পারলাম না তখন আমি তোর সন্তানকে মারলাম, আমি যখন তোকে পারলাম না তখন তোর স্বামীকে মারলাম। আমরা ছোটবেলায় যখন বিভিন্ন গল্প পড়তাম, তো গল্পের এরকম তৃতীয় ব্যক্তিকে শাস্তি দেওয়া হতো, ওটা কাজীর বিচার এইরকম নাম কিছু একটা বলতো, বা অদ্ভুত বিচার একটা কিছু। ফলে এই এটা কি ধরনের উদ্যোগ, কি ধরনের তদন্ত, কি ধরনের নোংরামি? আমি বলছি এসপি যখন নোটিশ পাঠাচ্ছে, হাওড়া গ্রামীণ পুলিশ যখন নোটিশ পাঠাচ্ছে, তাকে নোটিশ পাঠাচ্ছে সাক্ষীর জন্য। সে আমার সাথে, চ্যানেলের সাথে কোনোভাবে লিঙ্ক আপ নেই, তাহলে সে কি করে সাক্ষী দেবে আমার ভিডিও নিয়ে? আমার কিন্তু মনে হচ্ছে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। কারণ তৃতীয় ব্যক্তি কেন আসবে? তৃতীয় ব্যক্তি সাক্ষী দিতে আসবেই বা কেন? তোমার স্বামী তো একটা আলাদা স্বাতন্ত্র, আমি যতটুকু আইন বুঝি টোটালি আলাদা আমার থেকে। সে তার কাজ করে, আমি আমার কাজ করি। একদম তাই। তোমার স্বামী
কিভাবে আসে? যদি তার কোনো মানে ইয়ে না থাকে, প্রপার্টি অধিকার না থাকে, কোম্পানির মানে কোনো শেয়ার হোল্ডার না হন, কোনোভাবেই যদি কোনো সংযোগ না থাকে, তাহলে কি করে তোমার স্বামীকে ডাকা হচ্ছে? তাহলে কি হ্যারাসমেন্টের জন্য? তাহলে কি? তা আপনি তো দেখেছেন এর আগে শফিকুল ইসলামের নামে কেস, শফিকুল ইসলামের বাচ্চাও ছাড় পায়নি, মানে তার ওয়াইফরাও ছাড় পায়নি। না, ওটা কিন্তু খুব অন্যায় হয়েছিল। শফিকুলের বউকে যে প্রায় জেল হেফাজত থাকতে হয়েছিল, প্রায় কেন অনেকদিন থাকতে হয়েছিল, হ্যাঁ, 1 মাস। 1 মাস। এটা কিন্তু নারীদের উপর নির্যাতন। মানে আমি বলছি, শফিকুল যদি কোনো অন্যায় করে, রোজিনা যদি কোনো অন্যায় করে, রোজিনা রহমান, তাহলে তাকে নিশ্চয়ই মানে দায়বদ্ধ করতে পারা যায়। কিন্তু তাই বলে রোজিনার স্বামী কেন আসবে বা শফিকুলের ওয়াইফ কেন মানে নির্যাতিত হবে? কিন্তু সত্যি বলতে কি, আমরা যে ধরনের পড়াশোনা করে বড় হয়েছি, আমাদের কোনো মগজে লাগছে না, আমরা কিছু বুঝতে পারছি না। একটাই হতে পারে যে ভাই, রোজিনার মুখটা বন্ধ করে দাও, রোজিনার বঙ্গ টিভিটা বন্ধ করে দাও। মানে শফিকুলকে বন্ধ করতে গিয়ে কিন্তু শফিকুল বিরাট জনপ্রিয় হয়েছে, রোজিনাকেও অতীতে বন্ধ করতে গিয়ে কিন্তু রোজিনা আরো বেশি জনপ্রিয় হয়েছে। যদি মেরুদণ্ড সোজা থাকে, লড়াইয়ের যদি দীর্ঘ অভিজ্ঞতা থাকে এবং লড়াইয়ের যদি মানসিকতা থাকে, তাহলে কিন্তু শাসক কিন্তু পরাজিত হয়। হ্যাঁ, একদম। এই যে শিল্পী সমীরা এসে বললেন যে আমরা এই পরিবর্তন চাইনি, আমরা পরিবর্তনের মুখ ছিলাম, কিন্তু এই নক্কারজনক পরিবর্তন আমরা কিন্তু চাই। বিশ্বাস বিশ্বাস করো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালটা যে এত অত্যাচারের শাসনকাল হবে একবারের জন্য ভাবতে পারিনি। আমরা স্বপ্ন দেখতাম যে শাসক মানে বামেরা অন্যায় করছে, অবিচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, বিরোধীদের পরিসর নেই, তার পরিবর্তে নতুন ভোর, নতুন সকাল, সংবাদপত্রের স্বাধীনতা, বহুত্ববাদী গণতন্ত্র, প্লুরালিস্টিক ডেমোক্রেসি এ রাজ্যে প্রতিষ্ঠা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত তখন শুধু বলতেন যে বামেদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে আমরা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করব, প্রকৃত স্বাধীনতা আসবে। বিশ্বাস করো, মমতা বন্দ্যোপাধ্যায় যে এইরকম সিচুয়েশন তৈরি করবেন, এবং মানে দেখো, একই সাথে এই প্রশ্নটা আমি রাখতে চাই যে আজকে আমি যদি ধরে নিই যে শফিকুল ইসলাম বিজেপির হয়ে কথা বলছেন, রোজিনা রহমান সরকার বিরোধী অবস্থান নিচ্ছেন, তাহলে একই সাথে পশ্চিমবাংলাতে 1000 চ্যানেলের নাম বলতে পারি, ইউটিউবারের নাম বলতে পারি, যারা প্রতৃণমূল, যারা তৃণমূলের হয়ে মানে বিজেপি কে যা তা গালাগালি করছে, সিপিএম কে যা তা গালাগালি করছে, বাই নেমে গালাগালি করছে, আপনাদেরকেও করছে, আপনাদেরকেও ছাড় দিচ্ছে। আমাদেরও গালাগালি করছে। কই তাদের তো পুলিশ নোটিশ পাঠায় না, কই পুলিশ মানে তাদের বক্তব্যের জন্য তো জনশৃঙ্খলা বিঘ্নিত হয় না, কই তাদের মানে তৃণমূল পন্থী ইউটিউবাররা যদি কাজ করতে পারে, তাহলে তৃণমূল বিরোধী এডিটোরিয়াল পলিসি থেকে কেন সংবাদ সম্প্রচারণ করা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, খবর প্রকাশ করা যাবে না? বা তৃণমূল পন্থীর ইউটিউবারদের যদি পুলিশ না ধরে, তাহলে কেন তৃণমূল বিরোধী এডিটোরিয়াল জায়গা থেকে যদি কেউ মানে ইউটিউব চালান, তাহলে তাকে কেন বারবার হেনস্থার শিকার হতে হবে? আমাদের দেশের আইন তো সকলের জন্য সমান। সংবিধানের 14 নম্বর ধারায় রাইট টু ইকুয়ালিটির কথা বলা আছে। তাহলে রাইট টু ইকুয়ালিটি মানে সাম্যের অধিকার। একদম। আমি স্যার এখানে একটাই ছোট্ট শুধু কথা বলতে চাই, যেখানে মানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, আপনি থেকে শুরু করে, মানে সবাই, মানে যারা যারা সমাজে রয়েছে তাদেরকে মেরে দাও, পিটে দাও, এরকম হিংসাত্মমূলক মন্তব্য রাখা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে তো দেখলাম কালকে এনকাউন্টার করে দাও বলেছে। মানে এই ধরনের মন্তব্য করছে, তবু তাদেরকে অ্যারেস্ট করা নয়, মানে তাদের অ্যারেস্ট তো ছাড়ুন, তাদের কোনো নোটিশই নয়। সেটাই তো মানে মানে একই পুলিশ যদি 2 রকম অবস্থান নেয়, অনুব্রতর ক্ষেত্রে একরকম, আর বিরোধী দলের নেতা হলে আরেক রকম, তৃণমূল পন্থী ইউটিউবার হলে একরকম, তৃণমূল বিরোধী এডিটোরিয়াল পলিসি নিয়ে কেউ চললে আরেক রকম। মানে রাজ্যে তো একটাই আইন আমি জানতাম, কিন্তু রাজ্যে পুলিশ প্রশাসন যদি তৃণমূল পন্থীদের ইউটিউবারদের বা সাংবাদিকদের প্রতি একরকম আচরণ করে, আর তৃণমূল বিরোধী ইউটিউবার বা সাংবাদিকদের প্রতি আরেক রকম আচরণ করে, তাহলে বুঝতে হবে পশ্চিমবাংলাতে রুল অফ ল বা আইনের শাসন বলে কিছু নেই। বারবার আমি লক্ষ্য করছি রোজিনা,
তোমাকে হেনস্থা করা হচ্ছে, কারণ তুমি একটা সংখ্যালঘু মুসলিম মুখ, সংখ্যালঘুদের মুখ হিসাবে তৃণমূল কংগ্রেস কার্যত অনেক ক্ষেত্রে ধরে নিচ্ছে সংখ্যালঘুরা আমাদের বাইরে কেউ থাকতে পারবে না, তৃণমূল কংগ্রেস ইজিক্যাল টু সংখ্যালঘু। ফলে কেন রোজিনা রহমান, কেন শফিকুল ইসলাম, বা মানে কেন কেন আরো রোজিনা রহমান আমাদের পৈতৃক সম্পত্তি হবে না, তাই তো স্যার? এটাই তো। এই এই ভাবনাটা কিন্তু বারবার মানে ঘুরে ফিরে আসছে। নাহলে একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে, তুমি কত কষ্ট করে তুমি এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছ, বহু শুভাকাঙ্ক্ষী তোমার পাশে আছে, বহু আজকে সমীরাই তুমি বলছো, আজকে সমীর রায়, সলিল ভট্টাচার্য, সুনীল ভট্টাচার্য থেকে একদম। শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে সমাজের বিশিষ্ট মানে অনেক মানুষ তোমার চ্যানেলে বক্তব্য রাখে, তাদের মতামত দেয়, তাদের ভাবনা জাহির করেন। আজকে এর মাধ্যমে মানুষের আশীর্বাদ নিয়ে তুমি যখন নিজেকে প্রতিষ্ঠা করছো, গ্রাম থেকে আসা হতদরিদ্র একটা পরিবার থেকে আসা, লড়াই করে যখন তুমি উঠছো, তখন শাসক দলের কিছু নেতা তো কার্যত তোমাকে যে কোনোভাবে আটকাতে চাইছে। এবং তারই পার্ট হিসেবে যদি তোমাকে আটকাতে না পেরে তোমার স্বামীকে আটকানোর উদ্যোগ নেয়, সেটা আমি বলছি আরেকটা দুর্ভাগ্যজনক কলঙ্কজনক ইতিহাস হবে। ফলে আমি মনে করি যে দেখো, তো যদি কোনো মানে তোমার সম্প্রচারণের মধ্যে ভুল থাকে, আইটি অ্যাক্ট যদি ভায়োলেট করে থাকো, তাহলে অবশ্যই পুলিশের এখতিয়ার আছে তোমাকে ডাকবার, তোমার থেকে কৈফিয়ত চাইবার, বা প্রয়োজনে মামলা করবার। যিনি বক্তা তার বিরুদ্ধেও একই জিনিস হতে পারে। কিন্তু তাই বলে তোমার স্বামী, তোমার সাথে সামান্যতম সম্পর্ক নেই ইউটিউব চ্যানেলের সাথে, তোমার স্বামী কি অপরাধ করলো? সে তো একটা আলাদা ব্যক্তি, সেই তৃতীয় পরিসরের ব্যক্তি, সে কি করে এই চ্যানেলের মানে কনটেক্সটে তার ডাক আসে, কেন আসবে, কি জন্য আসবে আমি জানি না। এটা আমার অন্তত মানে একজন অধ্যাপক হিসেবে আমার বোধগম্যের বাইরে। একমাত্র পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমার মনে হচ্ছে যে তাহলে কি তোমাকে শিক্ষা দিতে না পেরে, রোজিনা রহমানকে শিক্ষা দিতে না পেরে তার স্বামীকে ধরছি, তার স্বামীর মাধ্যমে, অর্থাৎ মাথা টানলে কান টানলে মাথা আসে যেমন, তাহলে রোজিনার স্বামীকে টেনে অপদস্থ বা হয়রানি যদি করি, তাহলে রোজিনা পরাজিত হয়ে স্যারেন্ডার করবে তৃণমূলের কাছে। আমি জানি না সেইটা কিনা, স্যার, একমাত্র আপনি পলিটিক্যাল জানবেন স্যার, আমাদের আমতায় আনিস খানকে রাতের বেলা পুলিশ গিয়ে তাকে সে কার্যত মানে তাকে মেরে ফেলেছিল, এরকমটাই অভিযোগ তার বাবারা করেছে। সিভিক পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার। যদি আমি আমতাই থাকতাম, এটা তো আমাকে মেরে দিত একদম। আমি তোমাকে বারবার বলছি যে এই পরিবর্তনটা কিন্তু সমাজের মানুষ চায়নি। এই পরিবর্তনটা কিন্তু একটা ভয়ঙ্কর লেভেলে এসছে। বাম আমলে কতজন সাংবাদিককে দিনের পর দিন হেনস্থা হতে হয়েছে, বাম আমলে কতজনকে এফআইআর হয়েছে। সুমন দে এবিপি আনন্দের কর্ণধার, বাংলার অন্যতম জনপ্রিয় মুখ সাংবাদিক হিসাবে, তার বিরুদ্ধে যে মানে ডজনের পর ডজন মামলা মানে তৃণমূল শাসনকালে দেওয়া হয়েছে। একেবারে অন্যায়ভাবে একটার পর একটা মামলা সুমনদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। সুমন দে বলতে পারবে যে বাম আমলে একটাও এই ধরনের মামলার সম্মুখীন তাকে হতে হয়েছিল? কাজে কখনো কখনো বাধা এসছে, অবশ্যই এসছে বাম আমলেও, কিন্তু তৃণমূল আমলে যেন ভাতে মেরে দিতে চাইছে, হয়রানি করে দিতে চাইছে, মানে মামলার দিয়ে মালা পরিয়ে তোমাকে আটকে রাখতে চাইছে, তোমার কাজ থেকে তোমাকে তোমার দৈনন্দিন কাজের থেকে তোমাকে বিরত রেখে আদালতমুখী করতে চাইছে। এটা অন্যায় 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 অন্যায়। এবং তোমার মতন একটা প্রান্তিক মেয়ে, একটা সংখ্যালঘু মুসলিম সমাজ থেকে উঠে আসা, যা তাকে আটকানোর জন্য কত চেষ্টা আমি দেখছি। এই হুজুর তোমাকে যা তা গালাগালি করলো, একদম তো একদম। ওই হুজুর আরেক রকম গালাগালি করলো। মানে একটা মুসলিম সমাজের, একটা প্রান্তিক সমাজের থেকে উঠে আসা তুমি নিজেকে প্রতিষ্ঠা করেছো আজকে সমাজের প্রত্যেক স্তরে। হ্যাঁ, এবার তোমার আমার একটা স্বামীকে টান দিচ্ছে মানে হ্যাঁ, কার্যত। তোমার এডিটোরিয়াল একটা পলিসি হতে পারে। তৃণমূল কংগ্রেসের ইউটিউবাররা যদি তৃণমূল কংগ্রেসের পক্ষে বিজেপির বিরুদ্ধে গিয়ে বা বামেদের বিরুদ্ধে গিয়ে এডিটোরিয়াল পলিসি তৈরি করতে পারে, তাহলে তোমারও তো সমান অধিকার আছে। আজকে প্রতিদিন আজকাল এই ধরনের কাগজগুলো যদি সরকারপন্থী হয়ে প্রচার করতে পারে, বর্তমান যদি সরকারপন্থী হয়ে তীব্রভাবে প্রচার করতে পারে, বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারে, তাহলে তোমারও তো স্বাধীনভাবে এখতিয়ার আছে সংবিধানের 19 নম্বর ধারা অনুসারে। তুমিও তো স্বাধীনভাবে চ্যানেলটা পরিচালনা করতে পারো। এবং তোমার
চ্যানেলে যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয় বা আইটি অ্যাক্ট তুমি ভায়োলেট করো, নিশ্চয়ই পুলিশের নিশ্চয়ই, হ্যাঁ কাছে একদম তুমি নোটিশ দায়বদ্ধ। করবে। এর আগেও নোটিশ করেছে, আমাকে তো ডাকবে না স্যার? একেবারে তোমাকেই তাহলে ডাকা উচিত, কিন্তু তোমার স্বামীকে কেন? কেন তোমার স্বামী, তার কর্মক্ষেত্র, তার একটা নিজস্ব পরিচিতি আছে, সে একটা ডাক্তার তাকে মানুষ, মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। তাকে মেলাইন করে তোমাকে কি তাহলে আটকানোর চেষ্টা করছে? বা মানে তাকে ডাকার মধ্য দিয়ে একটা হয়রানি হবে, তাতে তুমি ভয় পাবেই। আমি জানি না একদম রোজিনা, একদম। এই লড়াইটা কিন্তু তোমাকে দীর্ঘভাবে লড়তে হবে। এই লড়াই কঠিন লড়াই, আমি বলছি এই লড়াই কঠিন লড়াই, কঠিনতম লড়াই। তুমি কর্পোরেট সেক্টরে কাজ করো না, তোমার পেছনে বিপুল পরিমাণে টাকা খরচা করার জন্য কেউ নেই, ফলে অসহায় তুমি। তুমি এই তোমার এই অসহায়তাটাকে এক্সপ্লয়েট করতে চাইছে কি সালে শাসকরা। আমি কিন্তু আতঙ্কিত, আমি ভয় পাচ্ছি, কারণ তোমার মতন গরিব একটা মেয়ে যেভাবে তুমি এই কেরিয়ারটা তৈরি করেছো, সেই কেরিয়ারটাকে ধ্বংস করতে চাইছে যারা, তারা আর যাই হোক গণতান্ত্রিক চেহারার নয়, তারা তালিবানি, অবশ্যই তারা তালিবানি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে। হ্যাঁ হ্যাঁ বলছি। বলছি স্যার, কার্যত আমি রোজিনা বলছি বঙ্গ টিভি থেকে। আমাকে ক্রমাগত নোটিশে দমাতে না পেরে এবার কৌস্তব বাগচি একটা খবর নিয়ে আমার হাজবেন্ডকে নোটিশ করেছে। মানে আর কত নিচে নামবে পুলিশ, কি বলবেন? না কৌস্তব মানে কি ব্যাপারটা কি বলো, আর একটু বুঝিয়ে বলো আমাকে, তাহলে বুঝতে কৌস্তব পারবো। বাগচি আমার চ্যানেলে একটা বক্তব্য রেখেছে, সেই বক্তব্যটা নিয়ে আমার হাজবেন্ডকে নোটিশ করেছে। যে হাজবেন্ড, আমার হাজবেন্ড, মানে সে কোনো ব্যাপারে যুক্ত নেই, আমার চ্যানেলের সাথে কোনো রকম যুক্ত নেই, কোনোভাবেই কোনো কিছু যুক্ত নেই, তাকে নোটিশ করেছে পুলিশ। তাকে কেন নোটিশ করবে? তাকে নোটিশ করতে পারে মানে, তুমি সেকশনটা বলবে কোন সেকশনে নোটিশটা এসেছিল? একদম স্যার, 179 আর একটা 94 বিএনএসএস। 94 বিএনএসএস। বিএনএসএস। হুম। ও তাহলে তো তো ওনাকে সাক্ষী হিসেবে সমন করেছে, কিন্তু সাক্ষী হিসেবে করবে কেন? হি ইজ নো ওয়ে কনসার্ন উইথ দ্যাট। একদম। সাক্ষী হিসেবেই বা ডাকবে কেন? কি জন্য ডেকেছে? কোন সেকশনে কেস করেছে? কার নামে কেস করেছে? তার মানে কি স্যার, এগুলো কি দমানো একটা ভীত সন্ত্রস্ত করার চেষ্টা, কি বলবেন? হ্যাঁ, নাহলে তোমার হাজবেন্ড যে কামাল তো ওর নাম না? একদম, কামাল হোসেন। হ্যাঁ, তো ওর নাম জানলেই হ্যাঁ ওটা তো জানতেই পারে। দেখছি যে তোমার নামে তো আর ওদের শ্লীলতাহানির কোনো কেস ফেস আছে নাকি? এইসব কিছু কেস দিয়েছে মনে হচ্ছে আমার যতদূর। তুমি যেটা আমাকে পাঠিয়েছো। একদম একদম, এটা- মানে ওই এটা- মমতা হ্যাঁ। বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য রেখেছে কৌস্তব বাগচি, তাতে নাকি সম্মানহানি হয়েছে, সেই জন্য। আমি বলছি স্যার, আমাকে নোটিশ করবে, কৌস্তব বাগচিকে নোটিশ করবে? আমার হাজবেন্ড এখানে কোথা থেকে এলো? এরা কত ওই যে, নোংরা খেলা খেলবে? তোমাকে তো শ্লীলতাহানির কেস করতে পারবে না তোমার নামে, যেহেতু তুমি মহিলা। ঠিক। এবার সেই জন্য তোমার হাজবেন্ডকে, অলদো হি ইজ নো কানেক্টেড উইথ দিস, এটা তো আর কিছু না, এটা তো একটা মানে ভেঞ্জেন্স, আউট অফ ভেঞ্জেন্স করছে আর কি। তোমাকে কিছু করতে পারছে না, এখন তোমার হাজবেন্ডকে ধরবে, তারপর তোমার আত্মীয় স্বজনকে টানাটানি করবে, এইসব চলবে আর কি। তো মানে আমি বলছি যে পুলিশ ব্যবস্থাটা রাজ্যে আছে না উঠে গেছে? না দেখো, যেরম ভাবে উপরতলা থেকে যেরম ভাবে নির্দেশ, যে অর্ডার গুলো যেভাবে পার্কুলেট হচ্ছে আপ টু দ্য ডাউন টুয়ার্ডস দ্য ডাউন, তো ওরা সেরম ভাবেই কাজ করছে। তুমি ওপরতলা মানে পুলিশের যে সিনিয়র লেভেলটা না, একদম মানে পক্ষপাত দুষ্ট হয়ে গেছে, দলদাস হয়ে গেছে একদম। কিসের জন্য, কিসের ইন্টারেস্টে, কিসের লোভে, কিসের প্রয়োজনে এরকম ভাবে একেবারে। না, শাসন ক্ষমতা যারা আছে সরকার, তাদের কথা তো শুনতেই হবে যেহেতু সরকারি অফিসার, কিন্তু তার তো এভরিথিং হ্যাজ ইটস লিমিট, তার তো একটা সীমা পরিসীমা থাকবে। এটা তো বলবে যে এটা সম্ভব নয়, কারণ এই যে লোকটাকে আমি সাক্ষী হিসাবে ডাকছি, শি ইজ নো ওয়ে কানেক্টেড উইথ দ্যাট। একদম। সেই চ্যানেলের সম্বন্ধে কি জানাবে? হ্যাঁ, তারপরে কামাল হোসেন ডকুমেন্টস কোথা থেকে পাবে? কি ডকুমেন্টস ও দেবে? ওকে তো বলছে ডকুমেন্টস প্রডিউস করবে, কি ডকুমেন্টস দেবে? এটা আদালতে গেলে এটাকে কোয়াশ করিয়ে দিতে হবে একদম পরিষ্কার ভাবে। মানে আমি বলছি স্যার, এরা মানে আমাকে পারছে না, আমার হাজবেন্ডকে ধরছে, আমার বাচ্চাকে ধরবে, আমার মাকে ধরবে, আমার বাবাকে ধরবে, মানে আমার গোটা পরিবারকে টেনে আনবে নাকি? মানে না, ওকে পারছি না, ওর বাপকে আনো, সেই রকম ব্যাপার হয়ে গেছে।
তারপরে যে যে কেসটা মামলাটা যেটা করেছে মলেস্টেশনের কেস, ডিফামেশনের কেস, সমস্ত মানে ক্রিমিনাল ডিফামেশনের কেস করেছে, এইসবগুলোর সঙ্গে তো কামাল হোসেন হুইচ ওয়ে হি ইজ কানেক্টেড আমি তো বুঝতে পারছি না। এটা তার মানে এটা আউট অফ ভেঞ্জেন্স করছে। মানে পুলিশও কি জানে না? না তাদেরকে আরেকবার শিক্ষা দিতে হবে স্যার? পুলিশদেরকে কি আরেকবার ট্রেনিং দিতে হবে? না ওই ওই তোমার না জানে সবই, আইনের বইও আছে, পড়াশুনোও আছে, সবই জানে, কিন্তু করছে এটা আদালত থেকে আবার আদালত থেকে আদালতেই যেতে হবে, এবং আদালত থেকে আবার বারবার যেরকম থাপ্পড় খায় সেরকম থাপ্পড় খাবে, তারপরে আবার থামবে এতে গতি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। সমীরাইজ বলছেন? হ্যাঁ বলছি। দাদা আমি বঙ্গ টিভি রোজিনা বলছি। হ্যাঁ বলো। বলছি দাদা আমার এবার আমাকে এত নোটিশ পাঠিয়েছে, কার্যত আপনি জানেন আমাকে এর আগেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, মানসিকভাবে নিগ্রহ করা হয়েছে। এরপর আমার হাজবেন্ডকে নোটিশ পাঠিয়েছে, অভিযোগপত্রে লেখা আছে কৌস্তব বাগচির একটা বক্তব্য। আমার হাজবেন্ড না আমার চ্যানেলের মালিক, না আমার কিছু, মানে সে টোটালি আলাদা প্রফেশন, আমি টোটালি আলাদা। মানে তাকে নোটিশ পাঠিয়ে হাওড়ার এসপি ডেকে পাঠাচ্ছে, কি বলবেন? কি বলবো, এইটুকুই বলবো যে পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে এটা তো প্রমাণিত। এটা নতুন করে আমার বক্তব্য নয়, এটা পাবলিকের বক্তব্য, জনগণের বক্তব্য। তা আমি এই সমাজের একজন হয়ে আমি যেটা বুঝতে পারছি, পুলিশ শুধু তোমাদের নয়, প্রায় ইউটিউবে বা এই ধরনের সোশ্যাল মিডিয়ায় নিউজ করছে, তাদের সবাইকেই করছে। আমরা আরামবাগ টিভির একই জিনিস দেখলাম। এটার আমি মনে করি যে পুলিশ নিজেদের যে ইমেজ সেটাকে ধ্বংস করছে রাজনীতির লোকদের কথা শুনতে শুনতে, এবং সত্যি সত্যি এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং আমি এর তীব্র নিন্দা করি, মানে প্রচন্ড নিন্দা করি। এটা কি হচ্ছে? তার মানে কোনো সংবাদ কেউ করতে পারবে না? তাহলে আমাকে, আমি বলছি আমি করেছি, আমি রিপোর্টিং করেছি আমার চ্যানেলে, আমাকে নোটিশ পাঠাক, কৌস্তব বাগচিকে পাঠাক, আমার হাজবেন্ডকে, তার মানে রোজিনাকে থ্রেটিং করাও, যে হাজবেন্ডকে ডেকে ওকে থ্রেট দাও তোমার ওয়াইফকে এই করবো। তোমার হাজবেন্ড কি তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকেই ডাকতে পারে। আমরা বাইট দিচ্ছি, আমাদেরকেও ডাকতে পারে, কারণ এদের কাছে ডাকতে তো 1 মিনিট লাগে। কিন্তু পরে জানে না যখন কোর্টে যাবে পুলিশের যে কি অবস্থা হয় সেটা তো আমরা কোর্টে গেলেই দেখতে পাচ্ছি। মানে এরা কি সিরদারা নেই? এদের কি সিরদারা নেই? মানে সবকিছু সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে নাকি? শোনো, আইনটা হলো পুলিশ আইনের যে রক্ষক, সেটা হলো একমাত্র যারা বিরোধী কণ্ঠ, হ্যাঁ, তাদের জন্য। আর যারা শাসক দলে তাদের জন্য পুলিশের কাছে কোনো আইন নয়, এবং মানে এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো আমি জানি না পুলিশ এগুলো থেকে কবে বিরত হবে, এবং সত্যি সত্যি দুর্ভাগ্যজনক। আমরা খুব বাজে অবস্থার মধ্যে একটা রাজ্যে বাস করছি। অন্ততপক্ষে আমি যেহেতু পরিবর্তনের আমিও একজন মুখ ছিলাম, বিশেষ করে আমার নিজের কাছে খুবই খারাপ লাগে যে এটা কোন পরিবর্তন। আমরা তো এটা চাইনি, আমরা তো চেয়েছিলাম একটা সুস্থ সমাজ যেখানে একটা সত্যিকারের অ্যাডমিনিস্ট্রেশন থাকবে এবং পুলিশ প্রশাসন সবাই যে যার সঠিক কাজটা করবেন। পুরো ঠিক তার উল্টো হচ্ছে, যেটা হওয়া উচিত তার ঠিক উল্টো কাজটা হচ্ছে। আমি আমি কি বলবো, আমি তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। মানে এরপর হয়তো আমার ছোট বাচ্চাকেও ছাড়বে না এরা, মানে যেভাবে দেখা ছাড়বে না তো, ছাড়বে না। এরা হ্যারাস করার জন্য চেষ্টা করছে। এটা বুঝতে পারছে না যে তাতে নাগরিক সমাজ, সোশ্যাল মিডিয়া সবাই এদের আরো এগেনস্টে চলে আসছে, এই শাসকের এগেনস্টে। এই ভোটটা যে কবে আসবে যে মানে জানি না। আগের শাসক দলেরও একই ছিল, তারা ভাবতো বোধহয় দমিয়ে দিলে সব। এটা এইভাবে দমানো যায় না, পুলিশের কাজ এটা নয়। পুলিশের কাজ মানুষকে সত্যিকারের মানে হেল্প করা। এইভাবে মানুষকে অসম্মান করে, এটা একটা অসম্মানও বটে আমি মনে করি। শুধু তো হ্যারাসমেন্ট নয়, এটা অসম্মান। এটা কি হচ্ছে? মানে দাদা আপনি প্রতিবাদ করবেন বলে আপনার ওয়াইফকে ধরে টানা হবে, মানে আপনার ছেলেকে ধরে টানা হবে, এটাই হচ্ছে ব্যাপার নাকি এই মুহূর্তে? আমার প্রথম কথা হলো যে তারা অন্যায়টা করবেন, তারা শাসক দলের লোকজন, সেটা কেউ নিউজ করতে পারবে না? এটা কি কোন তালিবানি রাজত্বে আমরা বাস করছি? হ্যাঁ, পুলিশ তো যারা অন্যায় করছে শাসক দলের, পুলিশ তো তাদের কিছু করতে পারছে না। হ্যাঁ, যারা এটাকে নিয়ে নিউজ করছে এবং মানুষের কাছে তুলে ধরছে তাদেরকে হ্যারাস করবে, এটা চলতে পারে না। মানে তাদেরকে বলতে দাদা আমার পর্যন্ত ঠিক ছিল, এবার আমার পরিবারকে টানা হচ্ছে। মানে আমি তো মনে করি তোমাদের করাটাও অন্যায়, পরিবারকে তো করা দূরের কথা। এটা কোর্টে গেলে পুলিশ কি জবাব পাবে সে পুলিশ নিজেও জানে। তো এটা পুলিশকে দিয়ে করানো হচ্ছে এবং পুলিশ সেটা করছে।
বীরের মতো। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পুলিশ কর্তা নজরুল ইসলাম বলছেন? বলছি। বলছি স্যার, কার্যত রোজিনা বলছিলাম, বঙ্গ টিভির সাংবাদিক। ক্রমাগত আপনি জানেন আমার উপর যে অত্যাচার, মানে শারীরিক মানসিক মানে ভাবে হেনস্থা, নোটিশ, পুলিশি নোটিশ পাঠিয়ে যখন আমাকে দমানো সম্ভব হচ্ছে না, আমারই একটা ইন্টারভিউ দেখে আমার স্বামীকে তলব করেছে। কি বলবেন? কৌস্তব বাগচির বক্তব্য, আমার ইন্টারভিউ, তার সঙ্গে আমার স্বামীর দূর দূর থেকেও যোগাযোগ নেই। মানে আমার আলাদা প্রফেশন, ওনার আলাদা। কি বলবেন? এইভাবে হেনস্থা করছে পুলিশ। না, পুলিশ যে নোটিশটা দিয়েছে সেটা সাক্ষী হিসেবে নোটিশ দিয়েছেন যে আপনি এই ব্যাপারটা সম্পর্কে জানেন বলে আমরা জানতে পেরেছি যে অপরাধটা ঘটেছে। এখন অপরাধের যে ধারাগুলো দিয়েছে আপনি সেখানে দেখুন যে ৭৫ নম্বর বিএনএস এর ধারা আছে, সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো কি কি করলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় ৭৫ ধারাতে সেগুলো পরিষ্কার বলা আছে, এবং সেখানে ৭৫-১ আছে, ২ আছে, ৩ আছে। সেটা ১, ২, ৩ এর মধ্যে কোন ধারাতে সেটা এখন উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত যেটা ৭৯ নম্বর ধারা আছে সেটা আউটরেজিং দি মডেস্টি অফ এ ওম্যান, এবং সেক্ষেত্রে যার মডেস্টি আউটরেজ করছে তাকে কেউ কিছু বলছেন সেটা শুনতে হবে, এরকম কিছু অঙ্গভঙ্গি করছেন যেটা তাকে দেখতে হবে। তো এখানে যার কথা বলা হচ্ছে তিনি সেসবগুলো দেখেছেন বা শুনেছেন, এরকম কথা আপনি এফআইআর যে কপি পাঠিয়েছেন তাতে আমি দেখতে পেলাম না। অতএব ধারাটা কি করে আসলো সেটা বোঝা যাচ্ছে। এরপরে আছে ৩৫১ এবং ১ এবং ৩৫৬। ৩৫৬টা ধারাতে সেখানেও ডিফেমেশন বলা আছে, মানে মানহানি। তো মানহানি হলে যে সাজাগুলো আছে ৩৫৬-২ বা তারপরে কেউ যদি সেগুলো প্রিন্ট করে, কেউ সেল করে, সেগুলো কিনে আছে এরকম ভাবে, তো সেটাও ওটা ৩৫৬ পুরোটা দিয়ে দিয়েছে। তার মানে কোন উপধারার কথা বলছে বলেনি। অতএব ধারাগুলো জাস্ট প্রযোজ্য কিনা সেগুলোরই প্রশ্ন হচ্ছে। ৩৫১তে বলছি ধারাগুলো তো দেবে পরের কথা, আমি বলছি যে ব্যক্তিকে আপনি সাক্ষ্য হিসেবে ডেকে পাঠাচ্ছেন সেই ব্যক্তি তো আমার চ্যানেলের সাথে কোনোভাবে যুক্ত নয়, সে আমার স্বামী, সেটাই কি তার অপরাধ? না, সেইটা অপরাধ তার জন্য ডেকেছে ওরা বলছে না। ওরা বলছে যে আপনি এই ব্যাপারটা যে লেখা আছে যে এই যে অপরাধ বা এটা হচ্ছে এই সমস্ত জানেন তার জন্য ডেকে পাঠাচ্ছে। অতএব এটা যদি শুধুমাত্র আপনার স্বামী বলে ডেকে পাঠায়, তিনি এই ব্যাপারটা কিছু জানেন না, তো সেটা নিঃসন্দেহে বলা যাবে না যে এটা ঠিক কাজ করছে। নিঃসন্দেহে বলতে কি বলুন তো, আমার হাজবেন্ড আপনি জানেন টোটালি আলাদা প্রফেশন। মানে আমি এই কাজটা করি, আমি এটা টেনে নিয়ে যাচ্ছি আমার নামে সবকিছু, আমিই সাংবাদিকতাটা করি। তো এবার আমি যদি সাংবাদিকতা করি স্যার, আমার যদি আজকে স্বামীকে টানছে কালকে মাকে টানবে, এটা কি ধরনের অসভ্যতামি? না না, সেটা কোনো মতে গ্রহণযোগ্য নয়। কিন্তু উনি গিয়ে বলেন যে আমি এই ব্যাপারে কিছু জানি না, ওরা যা নোটিশ দিয়েছে তারপরে আর কিছু থাকে না। বা উনি গিয়ে যদি স্যার বলেন যে ওরা হ্যাঁ তো আমি এটা এটা একটা জানি। ট্র্যাপ, এটা রোজিনাকে বাড়িতে ঢুকাতে পারছে না, কার্যত এটা একটা ট্র্যাপ সৃষ্টি করছে যে ওর হাজবেন্ডকে ডাকো, ধমকি দাও, থানায় বসাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। মানে এইভাবে তো সেটা পঙ্কজ দত্তকে মেরে ফেললো স্যার, আপনি তো জানেন। মুশকিল তো আপনাদের ওইটাই হয়েছে যে পঙ্কজ দত্তকে যখন থানায় ডাকা হয়েছিল সেখানে বাইরে যে মেয়েরা ছিল আপনি তাদের ইন্টারভিউ করেছিলেন। একদম এবং একদম, তারা তো এবং জুতোর মাথা পড়াতে যাচ্ছিল। এবং সেটা তারা যখন বলছে আপনার জিজ্ঞেস করার পর যে পুলিশের লোকেরা আমাকে খবর দিয়ে নিয়ে এসছে, তখন যে পুলিশের লোকেরা যে অপরাধ করছিলেন সেইটা প্রমাণ হয়ে যায়। অত তাতে আপনার পদে অসন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ আছে।
সেই কারণ থাকা মানেই আপনার স্বামী বা কোনো আত্মীয় স্বজনকে ডেকে হয়রান করবে, সেটা একদমই গ্রহণযোগ্য নয়। বলুন। বলছি স্যার, এই যে পুলিশ মন্ত্রীর এরকম, মানে আমি বলছি পুলিশরা যখন নোটিশ করবে, যতই উপর মহলের চাপ থাকুক, তারা দেখবে না যে এই লোকটাকে আদৌ নোটিশটা করা যায় কিনা? এই লোকটাকে আর আর যে বলেছে কৌস্তব বাগচি, তাকে ডাকো, যে করেছে ইন্টারভিউটা রোজিনাকে ডাকো, তারা প্রমাণ দিবে, তারা তথ্য দেবে। দেখুন, পুলিশ যদি দেখে শুনে নিরপেক্ষভাবে কাজ করতেন তাহলে তো পুলিশের ভাবমূর্তি অনেক ভালো হতো। আরজিকর কাণ্ডে আপনারা দেখেছেন, আর পুলিশের লোকেরা যে এরকম করছে সেটা পুলিশ মন্ত্রীর কিছু বক্তব্য আছে যে পার্ক স্ট্রিটে রেপের ঘটনা ঘটলো, উনি বলে দিলেন সাজানো ঘটনা, তার দেখা দেখি পুলিশ কমিশনারও বলে দিলেন। আবার হাঁসখালিতে ঘটনা আপনারা জানেন যে তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন, অ্যাফেয়ার তো ছিলই। অর্থাৎ একটা বাচ্চা মেয়েকে ওরকম গণধর্ষণ করে পুড়িয়ে মেরে দিয়েছে, তারপরে তিনি বলছেন এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন। তো তিনি যদি এরকম বলেন তাহলে তার অধীনের পুলিশের লোকেরা খুব আহ, সৎ এবং নিরপেক্ষভাবে কাজ করবেন, এরকমটা আশা করা তো মুশকিল। বল। আশা করা যাবে না, তবু এই পুলিশে এই যে মানে যেভাবে অত্যাচারগুলো চালাচ্ছে, আমাদের উপর তো চালাচ্ছে ছাড়ুন, আমরা সহ্য করে নিয়েছি, কিন্তু পরিবারে হাত দিলে মমতা ব্যানার্জি তো নিজে বলে সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর হয়। তাহলে তো আমরাও ভয়ঙ্কর হয়ে উঠছি না দিনকে দিন? কি মনে হচ্ছে স্যার বলুন? আপনারা কেন ভয়ঙ্কর হতে যাবেন? আপনারা যা সত্যি সেটা প্রচার করবেন। আপনারা কারো পক্ষেও নেই, আপনারা কারো বিপক্ষেও নেই, আপনারা যা এই তো দেখবেন স্যার তাই আমাদেরকে বলবেন। বিপক্ষে নিয়ে নিচ্ছে না, উনার সমালোচনা করা যাবে না, উনি হচ্ছেন রানী পশ্চিমবঙ্গের। সেটা তো গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে না। তিনি যদি উল্টো পাল্টা কথা বলেন, এই যে দুর্গাপুরে রেপ হয়েছে, তাহলে স্যার এই মন্তব্যগুলো নিয়ে খবর করলে নোটিশ অভিযোগ পাবো বলুন? না, তো সেখানে তিনি 12:30 কোথা থেকে পেয়েছেন জানি না, কিন্তু সেটা কেউ বলবে না এরকম তো হয় না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নমস্কার।